প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। স্বাগত জানাচ্ছি সবাইকে আমার দ্বিতীয় চ্যানেল এনামুল কবির অফিসিয়াল 2-তে। তো সঙ্গত কারণেই আপনাদের কারো কারো মনে প্রশ্ন জাগতে পারে যে অফিসিয়াল 2 আবার কেন, আগেরটির কী হলো? তো আসলে সেই প্রশ্ন আমি নিজেকেও করছি আজ সকাল থেকে। গত রাত 2টা অবধি সব কিছু ঠিকঠাক চলছিল। এনামুল কবির অফিসিয়াল আমার যে অরিজিনাল চ্যানেলটি, সব ঠিকঠাক ছিল রাত 2টা পর্যন্ত। আজ ভোরবেলা ঘুম থেকে উঠে দেখছি আমি আমার চ্যানেলের দখল হারিয়েছি, চ্যানেলে আর ঢুকতে পারছি না কোনোভাবেই। তো সেই থেকে সকাল থেকে চেষ্টা অব্যাহত আছে, এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আমি মনে করতে পারছি না এমনটি যে আমি আমার চ্যানেলের দখল আবার ফিরে পাবো। তো কেউ কেউ এই বিষয়টিকে হ্যাকিং বলে থাকে, তো আমি জানি না আমি হ্যাকিংয়ের শিকার হলাম কিনা, হয়তো বা হয়েছে। তো তাই আমার এই দ্বিতীয় চ্যানেল এনামুল কবির অফিসিয়াল 2। সো আমি আমার প্রিয় দর্শকদের কাছে অনুরোধ করব, আপনারা আমার প্রথম চ্যানেলে এনামুল কবির অফিসিয়াল, সেই চ্যানেলটিতে যেভাবে আমাকে এনকারেজ করেছেন, সাপোর্ট দিয়েছেন, আবার আমার সঙ্গে থেকেছেন, একইভাবে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, আমাকে উৎসাহ যোগাবেন, সেই অনুরোধ থাকবে প্রিয় দর্শকদের প্রতি। তো আজ আমি তেমন সিরিয়াস কোনো বিষয় নিয়ে কথা বলতে আসলে এই ভিডিওটি করছি না। প্ল্যান ছিল কিছুই বলবো না, শুধু আপনাদের সালাম দেব, শুভেচ্ছা বিনিময় করবো এবং জানাবো আমার দ্বিতীয় চ্যানেলটির কথা। তো বসিয়ে যেহেতু পড়েছি ক্যামেরার সামনে, তাই ছোট্ট একটি বিষয় নিয়ে কথা বলবো। খুবই ছোট বিষয়টি আসলে, কারণ পৃথিবীতে এখন যা চলছে, ইরান এবং ইসরায়েলের মধ্যে ক্ষেপণাস্ত্র ছোড়াছড়ি, সেখানে দুই দেশেই বিভিন্ন শহরে রাতের নিস্তব্ধতাকে খান খান করে দিয়ে ক্ষেপণাস্ত্র সাই সাই করে উঠছে সেখানকার আকাশে, তেহরানের আকাশে, আশেপাশের বিভিন্ন জায়গায়, ইস্পাহানে, সেখানে আবার তেল আবিব সহ আশেপাশের বিভিন্ন শহরে। সো এইটি বেশ আতঙ্কের এবং পৃথিবীর সব দেশের মানুষ অস্বস্তিতে আছে এই বিষয়গুলো নিয়ে। তো আলাপ করবার, কথা বলবার, কন্টেন্ট বানাবার অনেক সিরিয়াস বিষয় আছে, আমি স্বীকার করছি। তো যেই বিষয়টি নিয়ে কথা বলবো ওটা অতটা সিরিয়াস না, আর আমি আসলে আজকে ফিল করছিলাম না যে সিরিয়াস কোনো বিষয় নিয়ে কথা বলবো। তো শুরু করি, যেই বিষয় নিয়ে ছোট্ট একটি বক্তব্য রাখতে চাচ্ছি, সেটি হলো আমাদের চিটাগংয়ে ঘটনাটি। চিটাগং দক্ষিণ জেলার আহ্বায়ক এবং পটিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব ইদ্রিস মিয়া, হ্যাঁ তার নামটি এইভাবেই লেখা, চ দিয়ে, ইদ্রিস মিয়া। মাশাআল্লাহ, নুরানি চেহারা দেখলে মনে হয় কুতুবে সোভানি, মাহবুবে রাব্বানি, মাশায়েখে হিন্দ, অলিকুল শিরোমণি, গাউসুল আজম মাইজভান্ডারি, হজরত মাওলানা ইদ্রিস মিয়া। এই ইদ্রিস মিয়াকে নিয়ে একটু কথা বলবো, কারণ তিনি পত্রিকায় হেডলাইন হয়েছেন, অনেকগুলো পত্রিকায় তিনি হেডলাইন হয়েছেন, আজকের অনেকগুলো পত্রিকায়, প্রথম আলো সহ বেশ কয়েকটি পত্রিকায়। তো সেই ইদ্রিস মিয়া, যেমনটি আমি উল্লেখ করেছিলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক এবং পটিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, একজন বিএনপি নেতা, একেবারে ফেলে দেওয়ার মতো নন, একজন উপজেলা চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান। সো বাংলাদেশে কোনো দলীয় পর্যায়ের কোনো নেতার যিনি উপজেলা চেয়ারম্যান পর্যন্ত হতে পেরেছেন, তার যথেষ্ট শক্তি সামর্থ্য আছে এবং থাকতে হয়, আমরা জানি। তো সেই ইদ্রিস মিয়া কিছু বক্তব্য রেখেছেন কোথাও সেই চিটাগংয়ে, তার এলাকায়, আর সেই বক্তব্যটি ভাইরাল হয়েছে, তার ভিডিওটি। তো সেই বিষয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। তার বক্তব্যটিকে হেডলাইন করেছে প্রথম আলো, বিএনপির কথা শুনবে, না হয় ইউএনওগিরি ওসিগিরি ছেড়ে চলে যেতে হবে। ইউএনওগিরি ওসিগিরি ছেড়ে চলে যেতে হবে, সরকারি অফিসারদের তিনি এই হুমকি দিচ্ছেন ইদ্রিস মিয়া। তিনি বলছিলেন, ঐক্যবদ্ধ হলে প্রশাসন বাধ্য হবে বিএনপির কথা শুনতে, হয় বিএনপির কথা শুনবে, না হয় এখান থেকে ইউএনওগিরি ওসিগিরি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে। তাদের আর সুযোগ দেওয়া যাবে না, অনেক সুযোগ দিয়েছি, এখন আর সুযোগ দেওয়ার সময় নেই, এখন আমাদের দাবি আমাদের আদায় করে নিতে হবে। ইদ্রিস মিয়ার এমন বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটিতে দেখা যায় ইদ্রিস মিয়ার পেছনে ঈদ পুনর্মিলনীর ব্যানার টাঙানো, সাতকানিয়া সাংগঠনিক ইউনিট বিএনপি লেখা রয়েছে ব্যানারে। দলীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে সাতকানিয়া উপজেলা বিএনপির সব সাংগঠনিক ইউনিটের যৌথ উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইদ্রিস মিয়া। জানতে চাইলে ইদ্রিস মিয়া প্রথম আলোকে বলেন, ইউএনও ওসিকে নিয়ে এই ধরনের কোনো বক্তব্য তিনি কোথাও দেননি, তাকে হেয় করার উদ্দেশ্যে ভিডিওটি বানানো হয়েছে।
গত 2 ফেব্রুয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক করা হয় মোহাম্মদ ইদ্রিস মিয়াকে। পরে গত 6 মে 54 সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এর আগে ইদ্রিস মিয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি ছিলেন। তো ইদ্রিস মিয়া তার বিরুদ্ধে আনিত অভিযোগের প্রেক্ষিতে সেলফ ডিফেন্সে বা আত্মপক্ষ সমর্থনে যা বলছিলেন যে তিনি এগুলো বলেননি, তার নামে কেউ মিথ্যে ভিডিও বানিয়েছে। তো এই বক্তব্য আমাদের কাছে অনেক পুরনো। গত 16 বছর আমরা এটি শুনেছি। বিভিন্ন জায়গায় আওয়ামী হাই আপসরা, উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ কিংবা আওয়ামীদের পক্ষে দালালি করতে যাওয়া সরকারি অফিসাররা যখন এরকম অন দ্য রেকর্ড এরকম বেফাস কথাবার্তা বলেছেন, পরবর্তীতে তারা কিন্তু সেটি অস্বীকার করেছেন যে তারা এমনটি বলেননি। তাদের বক্তব্য টুইস্টেড, ডিস্টর্টেড কিংবা টেকেন আউট অফ কনটেক্সট, প্রসঙ্গের বাইরে নিয়ে যাওয়া, এইভাবে তারা আত্মপক্ষ সমর্থন করবার চেষ্টা করেছেন। যদিও তারা মূর্খতার পরিচয় দিতেন বা দিয়েছেন এইসব বলে, কারণ আমরা এখন যে ডিজিটাল এরায় বাস করছি সেখানে কোনো কিছু লুকাবার আসলে কোনো সুযোগ নেই। যে যা বলেন অন দ্য রেকর্ড যদি হয় সেটি অন দ্য রেকর্ডই থাকে। সেটি লুকোবার, সেটিকে ডিসপ্রুভ করবার, নিজেকে বিরোধিতা করবার কোনো সুযোগ আসলে থাকে না। আর এই কাজটি করে তারা অনেক হাস্যকর করে তোলেন নিজকে। ইদ্রিস মিয়াও সেই একই কাজ করলেন। তো এখন কথা হলো, ইদ্রিস মিয়া যে বক্তব্য রেখেছেন সেটির সঙ্গে আমরা অনেক পরিচিত। এই দেশের 53-54 বছরে এই দেশের রাজনৈতিক সরকারগুলো আসলে এই কাজটিই করেছে। ইদ্রিস মিয়ারা সময়ে সময়ে, বছরে বছরে, যুগে যুগে এই কাজটিই করেছে। তারা যখন তাদের সরকার ক্ষমতায় ছিল তারা ক্ষমতার অপব্যবহার করেছে। তারা সরকারি অফিসারদের হুমকি দিয়েছে, ধমকি দিয়েছে, তাদের অন্যায় কাজে উৎসাহিত করেছে, কখনো অন্যায় কাজ করতে বাধ্য করেছে। এই ইদ্রিস মিয়ারা ইউনোগিরি না হলে ওসিগিরি ছেড়ে দিতে হবে। অর্থাৎ উপজেলায় বা থানায় ওসি সাহেব থাকতে পারবেন না, তার কাজ করতে পারবেন না, বিএনপির কথা না শুনলে, তাদের কথায় উঠবস না করলে ইউনো সাহেব থাকতে পারবেন না, তাদের কথা না শুনলে। তো আসলে এই কিন্তু ছিল, আমরা দেখেছি গত 15-16 বছর। এমনকি ওসি তো অনেক ছোট ব্যাপার, স্থানীয় থানার তিনি অফিসার ইনচার্জ। জেলার এসপিকে আমরা অনেক সময় বলতে শুনেছি, ছাত্রলীগ যুবলীগ যখন মারামারি করেছে, বিরোধীদের হামলা করেছে, বিরোধীদের উপর কাউকে নির্যাতন করেছে, তখন এসপিদের দেখেছি নির্লজ্জভাবে নপুংসকের মতো, মেরুদণ্ডহীন মিজারেবল ক্রিচারের মতো। এসপিদের দেখেছি বলতে, রেঞ্জ ডিআইজিদের শুনেছি বলতে, পুলিশ কমিশনারকে শুনেছি বলতে যে অমুক অমুকের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল, আমি মিলিয়ে দিয়েছি। এগুলো আমরা অনেক শুনেছি, শুনে শুনে আমরা টায়ার্ড। তো এখন কথা হলো, এই যে ইদ্রিস মিয়া এই বক্তব্য রাখলেন, দেশ কি এভাবেই চলবে? বিএনপি যদি ক্ষমতায় আসে বা অন্য দলের আসবার সম্ভাবনা খুব বেশি নেই। তারা আসন পাবেন, কিন্তু সম্ভাবনা অনেক বেশি ফ্রম রিয়েলিস্টিক পয়েন্ট অফ ভিউ, প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ বিএনপির আসবার সম্ভাবনা বেশি। তারা এককভাবে সরকার গঠন করতে পারবেন কিনা আমার সন্দেহ আছে, কারণ তাদের নেতাকর্মীর যে কর্মকাণ্ড চলছে দেশে, তাতে জনগণ তাদের উপর আস্থা হারিয়েছে। অনেকেই, প্রচুর জনগণ তাদের মতামত ব্যক্ত করছেন যে তারা আগে বিএনপি করতেন, এখন আর করছেন না, এখন আর করবেন না। সো যা দেখছি, যা শুনছি, তাতে করে যদি বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাতে আমাদের অবাক হওয়ার কিছু থাকবে না। আর সেই ক্ষেত্রে অন্যদের সঙ্গে তাদেরকে কোয়ালিশনে সরকার গঠন করতে হবে, আর অন্যরা কিছু কিছু সিট পাবে, আর বিএনপি হয়তো বেশ কিছু বেশি পাবে সিট। তো বিএনপি যদি সরকার গঠন করে এককভাবে কিংবা কোয়ালিশনে, তাহলে সরকারটিকে এইভাবেই চলবে। ইউনো সাহেবরা এবং ওসি সাহেবরা তাদের ডিউটি স্টেশনে থাকতে পারবেন না বিএনপির কথায় উঠবস না করলে। এটি কিন্তু প্রমাণ করলেন ইদ্রিস মিয়া। আর এখন আরেকটি বিষয়ে কথা বলতে চাচ্ছি, ইউএনও, ওসি, এসপি, ডেপুটি কমিশনার বা জেলা প্রশাসক, তারা যে আওয়ামী লীগের অঙ্গুলি হেরণে গত 15-16 বছর উঠবস করলেন, কান ধরে উঠবস করার মতো। ছোট ছোট উপজেলার, এমনকি ইউনিয়ন পর্যায়ের নেতাদেরও দেখেছি সমীহ করে চলতে। থানার ওসিকে, উপজেলার ইউএনওকে, জেলা প্রশাসককে দেখেছি আমরা। এগুলো আমাদের লজ্জা লেগেছে, আমরা লজ্জিত হয়েছি। কিন্তু এই যে বড় বড় সরকারি অফিসার, তাদের কিন্তু লজ্জা হয়নি। তারা মিথ্যাচার করেছে, মনে হয়েছিল তারা ছাত্রলীগের মেম্বার, তারা যুবলীগের মেম্বার, যেই জন্যে দেশবাসী এটা বলতে শিখে গিয়েছে। তারা পুলিশকে বলছিল পুলিশ লীগ, প্রশাসন লীগ, যত রকমের লীগ আছে তারা নাম জুড়ে দিয়েছিল। যত রকমের প্রশাসন বা যত রকমের কর্মকর্তা আছেন তাদের সঙ্গে লীগ জুড়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ তাদের কর্মকাণ্ড ছাত্রলীগ এবং যুবলীগের কর্মকাণ্ডের সঙ্গে একেবারে মিলে ঝুলে চলছিল সমানতালে। ফলে তারা জনগণের কাছেও শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান হারিয়েছেন।
এখন আর কেউ তাদের নামে 3 গ্লাস জল খায় না, 3 গ্লাস পানি পান করে না। যখন শোনা যায় ডেপুটি কমিশনার, ইউএনও, ওসি, কেউ পাত্তাই দিতে চায় না। এটি খারাপ। দেশের প্রশাসনের জন্যে, রাষ্ট্র ব্যবস্থাকে ঠিক রাখবার জন্যে, বিশৃঙ্খলা থেকে দূরে থাকবার জন্যে, সর্বস্তরে শৃঙ্খলা প্রতিষ্ঠা করবার জন্যে এটি খুব খারাপ। এই যে তাদের মর্যাদা হারিয়েছেন সরকারি কর্মকর্তারা, এটি ভালো কিছু না, এটি আতঙ্কের, এটি লজ্জার, এটি অপমানের, কিন্তু এটি হয়েছে। তো আগামী দিনগুলো কি এরকমই হবে? না, হওয়া উচিত না। সরকারি অফিসারদের বলবো, যদি কেউ আমার ভিডিও দেখছেন তো, কিংবা আপনাদের আত্মীয় স্বজন কেউ দেখছেন তো, তাদের মাধ্যমে আপনাদের কাছে যাতে আমার এই ক্ষুদ্র বার্তাটি পৌঁছয়। আপনারা এটি করবেন না, মেরুদণ্ডহীন হবেন না, নপুংসক হবেন না, নিজের মর্যাদা নিজে হানি করবেন না, ডিগ্রেড করবেন না, নিজেকে নিজে ডিমেইন করবেন না, মেরুদণ্ড সোজা করে চলবেন। কোনো নেতার কথা শুনবার জন্য আপনি সরকারি অফিসার হননি। প্রতিবাদ করুন, না করুন যে না, আমি প্রজাতন্ত্রের কর্মচারী, আমার বিবেচনায় আমার বিবেক খাটিয়ে যেইটি আমি ভালো মনে করছি আমি সেই কাজ করব। কার পক্ষে গেল কার বিপক্ষে গেল এটি আমার দেখবার বিষয় না। বিশ্বাস করুন, সরকারি অফিসারদের বলছি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে হতে পারেন আপনি, ইউনিফর্ম কেউ হতে পারেন পুলিশে কিংবা অন্য কোনো বাহিনীতে, আপনাদের রক্ষাকর্তা কিন্তু জনগণ। বিএনপি না, আওয়ামী লীগ না, কোনো দল না, জনগণ। আপনারা জনগণের পক্ষে কাজ করবেন, জনগণের পক্ষে কথা বলবেন। আপনাদের দলীয় কর্মী লাগবে না, আপনাদের গুন্ডা লাগবে না। বিশ্বাস করুন, তারা আপনাদের কিচ্ছু করতে পারবে না। আমরা সবাই মিলে এই গুন্ডাদের ভাসিয়ে দেব, বঙ্গোপসাগরে পাঠিয়ে দেব, যদি আপনারা মেরুদণ্ড সোজা রাখতে পারেন। আমরা যারা নির্দলীয় লোক আছি, নন পলিটিক্যাল লোক আছি, আমরা কোটি কোটি, আমরা একজন দুজন না। রাজনীতি যারা করে তাদের সংখ্যা গুনতে হবে, আমাদের সংখ্যা এখন গুনবার দরকার নেই। আমরাই মেজরিটি, আমরা সংখ্যাগরিষ্ঠ। আমরা আপনাদের সঙ্গে নিয়ে, প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে, সৎ কর্মকর্তাদের, দেশপ্রেমিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে, যারা রাষ্ট্রবিরোধী কাজ করবে, যারা আপনাদের হুমকি দেবে ভালো কাজ করবার জন্য, তাদেরকে আমরা বঙ্গোপসাগরে ভাসিয়ে দেব। কিভাবে ভাসিয়ে দেব আমি সেই কথা বলতে চাচ্ছি না। এই আইডিয়া তারাই দিয়ে রেখেছে আমাদের, কিভাবে ভাসাতে হয় সেই কথা তারাই বলে দিয়েছে। এবং মনে প্রাণে আমি বিশ্বাস করি, আপনারা যদি মেরুদণ্ড সোজা রাখতে পারেন, ব্যক্তিত্বে যদি আপনারা রিজু থাকতে পারেন, নিজের ব্যক্তিত্ব ঠিক রাখতে পারেন, তাহলে আপনাদের এই গুন্ডাদের ভয় পেতে হবে না। এই যে নুরানি চেহারার গুন্ডারা সব জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছে, আগামী দিনে তারা শক্তি সঞ্চয় করে সামনে চলে আসবে। আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। যতক্ষণ আপনি সৎ থাকবেন, নিজের কাছে, নিজে বিবেকের কাছে পরিষ্কার থাকবেন, কাউকে ভয় পেতে হবে না। আর আপনি যখন পক্ষপাত করবেন, ঘুষ খাবেন, মানুষকে হুমকি দেবেন, আপনার চেয়ারকে ব্যবহার করে রাষ্ট্রবিরোধী কাজ করবেন, তখন যার তার কথায় আপনাকে উঠতে বসতে হবে, অঙ্গুলি হেরণে আপনাকে নাচতে হবে। সেখানে আপনার কোনো মর্যাদা নেই। তাই সরকারি অফিসার হিসেবে আপনাদের বলছি, যারাই সরকারি অফিসার আছেন, আপনারাও কিন্তু হিসেব নিকেশ মিলাচ্ছেন যে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসছে অনেকদিন পর, বুভক্ষ কিছু নেতা কর্মী, তারা কি করবে, আমাদের কোন হাল করবে, কিচ্ছু করতে পারবে না আপনাদের, যদি আপনি ব্যক্তিগতভাবে সৎ থাকেন, যদি আপনার রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থাকে, যদি আপনি জবাবদিহিতায় বিশ্বাস করেন, কিচ্ছু করতে পারবে না। ঠিক থাকবেন নিজের জায়গায়। এবং এই স্লোগানটি উচ্চারণ করুন মনে মনে, নিজের কাছে নিজেকে এই স্লোগানে উজ্জীবিত করুন। সেই স্লোগানটি হবে, মর্যাদাহীন, অধপতিত, দাসোচিত জীবনের প্রতি তীব্র কষাঘাত হানুন। আমি আবার বলছি কথাগুলো, মর্যাদাহীন, অধপতিত, দাসোচিত জীবনের প্রতি তীব্র কষাঘাত হানুন। এই স্লোগান আমি একসময় বাংলাদেশের দেয়ালে দেখতাম শোভাপিত। চমৎকার একটি স্লোগান, মানুষকে উজ্জীবিত করবার জন্য যথেষ্ট। সরকারি অফিসারদের আবারও বলছি, মর্যাদাহীন, দাসোচিত এবং এই খারাপ ফালতু জীবনের প্রতি তীব্র কষাঘাত হানুন। মর্যাদা সম্পন্ন মানুষ হয়ে উঠুন যদি সম্মান পেতে চান। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।